গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা যেটা লিখেছেন মনোজ দাস সেই বিষয়ে পড়ব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা অথার সম্পর্কে জানব। তাহলে দেখি লেখক সম্পর্কে কি জানা যাচ্ছে। মনোজ দাস 1934 মানে 1934 সালে তার জন্ম হয়েছিল এবং এখনও তিনি বেঁচে আছেন। is an Indian award-winning bilingual writer who writes in ওড়িয়া and English. মনোজ দাস হচ্ছেন একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষিক লেখক যিনি ওড়িয়া এবং ইংরেজিতে লেখেন। যে বাইলিঙ্গুয়াল এই কথাটার অর্থ হলো দ্বিভাষিক বা যিনি দুটো ভাষা জানেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি লিখেছেন অনেক উপন্যাস, শর্ট স্টোরি ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগস ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার এবং প্রবন্ধ কিসের ওপর? ইতিহাস এবং সংস্কৃতির ওপর। তাহলে মনোজ দাস যিনি, তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং প্রবন্ধ লিখেছেন ইতিহাস এবং সংস্কৃতির ওপর। This text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. তাহলে this text, এই পাঠ্যটি is an edited version, একটি সম্পাদিত সংস্করণ of দাসেস শর্ট স্টোরি, দাসের মানে মনোজ দাসের লেখা ছোট গল্পের। তাহলে এই টেক্সটটা বা এই আমাদের পাঠ্য অংশটা হচ্ছে মনোজ দাসের লেখা একটি ছোট গল্পের সম্পাদিত সংস্করণ। হুইচ ন্যারেটস, যেটা বর্ণনা করে বা গল্পটা আমাদের বলে ভোলা গ্র্যান্ডপাজ হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, ভোলা দাদু যে রয়েছেন তার হাসি খুশি দুঃসাহসিক কাজের বর্ণনা দেয় এই গল্পটা। সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান হু হ্যাড নোন হিম ক্লোজলি, এবং কে বর্ণনা করছে দাদুর এই গল্প? না একজন ইয়াং ম্যান বা যুবক মানুষ যে দাদুকে খুব কাছ থেকে জানে এবং কাছ থেকে দেখেছে। সে দাদুর এই সমস্ত হিলারিয়াস অ্যাডভেঞ্চার বা দুঃসাহসিক কাজকর্মের বর্ণনা, হাসি খুশি কাজকর্মের বর্ণনা দিচ্ছেন। দ্য সিম্পলিসিটি অ্যান্ড forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. এই যে সিম্পলিসিটি মানে গল্পের সরলতা, এটা নির্ভর করে মানে ভোলা গ্র্যান্ডপার সরলতা এবং ভুলে যাওয়া বিস্মৃতির ওপর নির্ভর করে এই গল্পের হাস্যরস। মানে এই গল্পটা মূলত লেখা হয়েছে ভোলা দাদুর সহজ সরলতা এবং তার ভুলে যাওয়া বা কোনো ঘটনা সম্পর্কে যে বিস্মৃত হয়ে যাওয়ার যে ব্যাপার, সেই বিষয়ের ওপর নির্ভর করে এই গল্পটা লেখা হয়েছে বা এই গল্পের সাবজেক্ট স্টোরি এটা নির্ভর করছে ভোলা দাদুর সরলতা এবং বিস্মৃতির ওপর। এরপর আমরা সরাসরি টেক্সটে চলে যাই, শুরু করি টেক্সটটা। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড his wife lived at the western end of our village. ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট, একটা বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরটিকে আচ্ছন্ন করে বা ছায়া দিয়ে রাখত। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, বকুল গাছটিতে একদল ছোট বাঁদর মানে বাঁদরের দল বসবাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট, এক জ্যোৎস্না রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তা কি ছিল? দীর্ঘ এবং
কুয়াশাচ্ছন্ন, ফগি মানে কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে আসছিলাম। তাহলে এই আমি, এই যে এই আইটাকে না, এখানে হচ্ছে লেখক। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা দাদু বিকট চিৎকার করে উঠলেন। লাউড ওয়েল মানে বিকট চিৎকার বা খুব জোরে চিৎকার করা। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের প্রত্যেকেই অবাক হয়ে গেল। সারপ্রাইজড মানে অবাক হওয়া। উই হল্টেড, আমরা থামলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, খোঁজ নিয়ে মানে এনকোয়ারি রিভিলড, খোঁজ নিয়ে জানা গেল দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে গিয়েছিলেন। কোথায় নিয়ে গেছিলেন না, টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, তিনি ছেলেটির দুটি আঙুল শক্ত করে ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, তিনি বুঝতেই পারেননি কখন সেই আঙুলগুলো ফসকে বেরিয়ে গেছিল। অর্থাৎ তিনি যে তার নাতিকে সঙ্গে করে নিয়ে ওই উৎসবে বা মেলাতে গিয়েছিলেন, হাত ধরে নিয়ে যাচ্ছিলেন, সেই হাত কখন ছাড়া হয়ে গেছে বা নাতির হাত কখন ফসকে গেছে, সেই বিষয়টা দাদু বুঝতেই পারেনি। কে দাদু? মানে আমাদের ভোলা দাদু বা ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু আগের মতোই হেঁটে চলছিলেন, মানে নাতির হাত কখন ছেড়ে দিয়েছেন তিনি বুঝতে পারেননি, ওইভাবে হাত ছাড়া হয়ে হেঁটে চলে যাচ্ছেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তারপর কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞেস করলো যে তিনি কি ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, তার নাতির কথা মনে পড়ে গেল এবং তিনি আবার সেই বিকট চিৎকার করে উঠলেন। ওই লাউড ওয়েলটা যেটা আমরা আগে পেয়েছিলাম, সেই জিনিসটা ঘটনায় বর্ণনা করা হলো যে যখন তিনি মানে তাকে জিজ্ঞেস করা হলো আপনার নাতি কোথায় বা তোমার নাতি কোথায়, তখন তার মনে পড়ে গেল যে নাতিকে তিনি সঙ্গে এনেছিলেন এবং কখন হাত ফসকে নাতির হাত ছাড়া হয়ে গেছে। সেই রিয়ালাইজেশনটা হওয়ার পর সে ভোলা গ্র্যান্ডপা বিরাট বা বিকট চিৎকার করে উঠলেন। মাই ফাদার চুজ টু শার্প আইড ম্যান, আমার বাবা পছন্দ করেছিলেন বা সিলেক্ট করেছিলেন দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে, শার্প আইড ম্যানকে, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, যারা কিনা ভোলা গ্র্যান্ডপার সাথে বা ভোলা দাদুর সাথে আবার ওই ফিরে যাবে। কোথায় ফিরে যাবে না, টু দ্য ফেস্টিভ্যাল, ওই উৎসবে। তাহলে আমার বাবা আমাদের দল থেকে দুজন প্রখর দৃষ্টিসম্পন্ন মানুষকে বেছে নিলেন ভোলা দাদুর সাথে উৎসবে ফিরে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, কিছুক্ষণের মধ্যেই নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, সে কী করেছিল, একটি গরুর পেটের নিচে আশ্রয় নিয়েছিল এবং সেটা কেমনভাবে নিয়েছিল না, কোজি শেল্টার, আরামদায়ক। এরপর পরের পৃষ্ঠাতে যাই আমরা। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, তাহলে কি হলো, আমার আই রিমেম্বার আমি মনে করতে পারি, অ্যানাদার ফানি ইনসিডেন্ট আরও একটা মজাদার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে। রিলেটেড বাই মাই ফাদার, মানে আমার বাবা বলেছিলেন এই গল্পটা বা আমার বাবার সাথে জড়িত। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, সেটা ছিল একটি বৃষ্টির দুপুর।
ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা দাদু উত্তেজনায় ফুটতে ফুটতে, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং তার বন্ধুদের বলেছিলেন দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, যে তিনি একদল জলদস্যু দেখেছেন। তাহলে এই পাইরেটস কথাটার অর্থ হলো জলদস্যু, গ্যাং অফ পাইরেটস মানে একদল জলদস্যু। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. তারা কি করছিল না, তারা আমাদের গ্রামের পাশের সমুদ্র তীরে একটি বালিয়াড়ির নিচে একটি বড় বাক্স পুঁতে রাখছিল। At once, father and his friends started looking for the hidden treasure. তৎক্ষণাৎ বাবা এবং তার বন্ধুরা ওই লুকোনো গুপ্তধনের খোঁজে লেগে পড়লেন। তাহলে ট্রেজার, হিডেন ট্রেজার মানে লুকোনো ধনসম্পদ বা লুকোনো গুপ্তধন বলতে পারি আমরা। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল কি করতে করতে, ওই গুপ্তধন খুঁজতে খুঁজতে। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো আসছিল। তাহলে মুনলাইট মানে জ্যোৎস্নার আলো বা জ্যোৎস্নার আলো, ক্লাউডস, থ্রু দ্য ক্লাউডস মানে মেঘের ফাঁক দিয়ে। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শিয়াল ডাকছিল। তাহলে জ্যাকেলস মানে শিয়াল, আর প্যাক অফ জ্যাকেলস মানে একদল শিয়াল। এই প্যাক অফ জ্যাকেলস এটা একটা কালেকটিভ নাউন। হাউলিং মানে চিৎকার করা। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তখন মাঝরাত পেরিয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা দাদু স্বীকার করলেন দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার, যে বাস্তবে কোনো গুপ্তধন ছিল না বা লুকিয়ে রাখা কোনো সম্পদ ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটা পুরোপুরি একটি স্বপ্ন ছিল যা তিনি তার দুপুরের ঘুমের সময় দেখেছিলেন। মিড ডে ন্যাপ মানে দুপুরের ঘুম, আর ড্রিম মানে স্বপ্ন। তাহলে দুপুরের স্বপ্ন একটা দেখেছিলেন ভোলা দাদু, আর সেইটা তিনি সবাইকে বলে দিলেন কি, কিছু জলদস্যুকে আমি দেখেছি যারা গুপ্তধন এই সমুদ্রের পাড়ে লুকিয়ে রাখছে। Once, Bhola Grandpa had a great adventure in the Sundarbans. একবার সুন্দরবনে ভোলা দাদুর এক বিশাল রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল। In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. তখনকার দিনে বা ওই সময় কি হয়েছিল না, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বা রয়্যাল বেঙ্গল বাঘ সুন্দরবনের ঘন জঙ্গলে, ডেন্স জঙ্গলে ঘুরে বেড়াতো। পিপুল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, তখন মানুষজন দল বেঁধে চলাফেরা করত বা দল বেঁধে চলা করে নিজেদেরকে সাবধানে রাখতো। পার্টিকুলারলি আফটার সানডাউন, কোন সময় না, বিশেষ করে সূর্যাস্তের পর। যেহেতু সুন্দরবনের জঙ্গল, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, তাহলে ওই সময় মানুষজন কি করত না, দল বেঁধে যাতায়াত করত, বিশেষ করে সন্ধ্যের সময় বা সূর্য ডুবে যাওয়ার পর। ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলায় বা সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, আমাদের ভোলা দাদু সাপ্তাহিক হাট, সপ্তাহে যে হাট বসে সেই সাপ্তাহিক হাট থেকে ফিরছিলেন। সাডেনলি, হঠাৎ করে, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, তার থেকে প্রায় 5 গজ দূরত্ব পিছন থেকে, হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেলেন। তাহলে গ্রাউল মানে কি, গর্জন। এই যে গ্রাউল, এই কথাটার অর্থ হলো গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, ভোলা দাদু ঘুরলেন এবং দেখলেন বাঘটির যে উজ্জ্বল দৃষ্টি, মানে বাঘটি জলজলে চোখে তার দিকে তাকিয়ে আছে। মানে ভোলা দাদু ঘুরলেন,
কেন ঘুরলেন না? ওই বাঘটাকে দেখার জন্য। এবং বাঘটাকে দেখে তিনি কি বুঝলেন যে ওই বাঘটা ভোলা দাদুর মুখের দিকে জল জল করা চোখ নিয়ে বা জল জলে দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ারবাই ব্যানিয়ান ট্রি। ভোলা দাদু তৎক্ষণাৎ কাছের একটি বট গাছে উঠে পড়লেন। ব্যানিয়ান ট্রি মানে বট গাছ, আর ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ, ক্লাইম্বড আপ মানে উঠে পড়া বা ওঠা, কোথাও ওঠা, গাছে ওঠা, এখানে গাছে উঠেছেন। দ্য টাইগার রোর্ড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘটি গর্জন করলো এবং ওই গাছটা মানে বট গাছের চারপাশে প্রায় 100 বার ঘুরলো। দেন ইট সেটেলড ডাউন আন্ডার এ বুশ উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপর এটি তার ওপর থেকে নজর না সরিয়েই একটি ঝোপের নিচে থিতু হয়ে বসলো। সেটেলড ডাউন মানে থিতু হয়ে বসা, আন্ডার এ বুশ একটি ঝোপের নিচে। উইথ নাইট ফল যখন রাত বাড়ল, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক জঙ্গল অন্ধকার হতে থাকলো, অ্যান্ড সাইলেন্ট এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা দাদু শুনতে পাচ্ছিলেন বাঘটি পাতার ওপর কি করছিল না, তার লেজ আঁচড়াচ্ছে। মানে শুকনো পাতার ওপর বাঘটা তার যে লেজ আঁচড়াচ্ছে বা লেজ দিয়ে আঘাত করছে সেই শব্দ ভোলা দাদু শুনতে পাচ্ছিলেন। আওয়ার পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস। ঘুঘুর ডাকে ভোর হলো। ডন মানে পরের দিন সকাল হলো বা ভোর হলো। সেই ভোরটা কার ডাকে হলো না, কুইং অফ ডাবস, ঘুঘুর ডাকে, কুইং অফ ডাবস, ঘুঘু পাখি ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নিচে নেমে এলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে। একটি দূরেই একটি ঢিবির ওপর একদল লোক ছিল। এই যে মাউন্ট মানে ঢিবি, ঢিবির ওপরে একদল লোক ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা দাদু ওই ঢিবিতে উঠলেন এবং রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। এবং প্রথম যে লোকটিকে দেখলেন তার কাছে তিনি একটু জল চাইলেন। কিসের জন্য না, খাওয়ার জন্য বা পান করার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। সেই লোকটি কি দেখতে পেয়েছিল ওই সময় না, লোকটি বাঘটি যে অপেক্ষা করে আছে ভোলা দাদুর জন্য সেটা সে দেখতে পেয়েছিল। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড, এবং বাঘটিকে দেখে সে খুব মানে ওই লোকটি খুব হতভম্ব হয়ে গেছিল। দিয়ে ভোলা দাদুকে জিজ্ঞেস করছে একটা প্রশ্ন। কি প্রশ্ন জিজ্ঞেস করছে দেখি আমরা। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। তিনি ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন যে আপনার রহস্যটা কি, যে আপনি অনায়াসে ওই ক্ষুধার্ত পশুটির পাশ দিয়ে হেঁটে চলে এলেন আর ও কিছুই করলো না। মানে বাঘটা তো ক্ষুধার্ত ছিল এবং ভোলা দাদুর জন্য অপেক্ষা করেছিল সারা রাত। তো ভোলা দাদু সকাল হতেই সেই বাঘের কথা একদম বেমালুম ভুলে গিয়ে বাঘটাকে লক্ষ্য না করেই তার পাশ দিয়ে হেঁটে চলে এলো। সেইটা দেখে লোকটা অবাক হয়ে ভোলা দাদুকে জিজ্ঞেস করছে, আপনি কিভাবে এলেন আমার কাছে বাঘটাকে এড়িয়ে। তো তখন কি হলো দেখা যাক। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়নিং। বাঘটি তখন তার হাত পা ছড়াচ্ছিল এবং হাই তুলছিল। ইয়নিং মানে কি না, হাই তোলা। ইয়নিং মানে হাই তোলা। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তখন ভোলা দাদুর গিয়ে ওই বাঘটির কথা মনে পড়লো এবং সেটির দিকে তিনি তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস। ভোলা দাদু প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। হি র্যান ব্যাক হোম, এবং তিনি দৌড়ে দৌড়ে বাড়ি ফিরলেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা দাদু ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।
হি র্যান ব্যাক হোম, এবং তিনি দৌড়ে বাড়ি ফিরে গেলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, প্রায় অর্ধ শতাব্দী পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। এক সকালে 95 বছর বয়সে ভোলা দাদু আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন, মানে ভোলা দাদু মারা গেলেন। কত বয়সে? 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছরের স্ত্রী বউ খুব বিলাপ করছিলেন। ল্যামেন্টেড মানে বিলাপ করা বা দুঃখে কান্না করা, শোকে কান্না করা। সি সেড উইথ এ সাই, তিনি দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন, কি বলছিলেন? দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, বুড়ো মানুষটা নির্ঘাত শ্বাস নিতে ভুলে গেছে। তাহলে ভোলা দাদুর স্ত্রীর বক্তব্য অনুযায়ী কি না, ভোলা দাদু যে মারা গেছেন তিনি নিশ্চয়ই ভুলে গেছিলেন শ্বাস নিতে, যার কারণে তিনি মারা গেছেন। তো এইখানে টেক্সটটা শেষ হলো। আমাদের দুটো ওয়ার্ড মিনিং আছে, মানে সেগুলো দেখে নিই। স্যান্ড ডিউনস, স্যান্ড ডিউনস মানে কি না, স্মল হিলস অফ স্যান্ড ফর্মড বাই দ্য উইন্ড, ছোট টিলা বালি দিয়ে তৈরি, এবং সেই বালিটা কিভাবে এসছে না, বাতাসে উড়ে এসছে। তাহলে বাতাসের সহায়তায় গঠিত ছোট বালিয়াড়িকে আমরা বলবো স্যান্ড ডিউনস। আর বি ওয়াইল্ডার্ড কথাটার মানে কি না, কনফিউজড, হতভম্ব হয়ে যাওয়া। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কোনো প্রশ্ন বা কোথাও কোনো বুঝতে অসুবিধে হলে তোমরা কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।